একদল বিজ্ঞানী সমুদ্রের গভীরে যায় এক প্রাচীন শহরের খোঁজে, কিন্তু সেখানে যাওয়ার পর তারা যা দেখতে পায় সেগুলোর জন্য তাদের কাছে কোনো ব্যাখ্যাই ছিল না। একটা সাবমেরিন আর তার মধ্যে মাত্র 6 জন গ্রুপ, কখন যে কি হচ্ছে কেউই ধারণাই করতে পারছে না। গল্প ধীরে ধীরে আরও ইন্টারেস্টিং হতে থাকে। তো চলো আর কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। গল্পের শুরুতেই আমরা কিছু সায়েন্টিস্টদেরকে দেখতে পাই যারা সমুদ্রের মধ্যে এসেছিল একটা পুরাতন সাবমেরিনের খোঁজে। আসলে ওই সাবমেরিনে সমুদ্রের গভীর থেকে একটা বিশেষ ধরনের স্যাম্পেল সংগ্রহ করা হয়েছিল, আর সেই স্যাম্পেলের খোঁজেই সায়েন্টিস্টরা এখানে এসেছিল। আর ভাগ্যক্রমে তারা স্যাম্পেলের বাক্সটা পেয়েও যায়। তো এবার আমরা একটু পেছনে থেকে ঘুরে আসি। পিকম্যান নামের একটি সামুদ্রিক গবেষণা প্রতিষ্ঠান ছিল, কিন্তু হঠাৎ করেই তারা সমুদ্রের তলদেশে প্রায় 3000 মিটার গভীরে তারা কিছু ধ্বংসাবশেষ খুঁজে পায়। আর সেখানে পাথরে বানানো দরজায় এমন কিছু স্ট্রাকচার পাওয়া গেছে যেগুলো আসলে প্রাকৃতিকভাবে হওয়া সম্ভব না। তবে সবথেকে অবাক করা বিষয় ছিল, আজ পর্যন্ত মানুষ সমুদ্রের এত গভীরে কখনো যেতে পারেনি। তাই সেখানে মানুষের পক্ষে কিছু বানানো একদমই অসম্ভব। ডক্টর জুলিয়া, যে কিনা এই প্রতিষ্ঠানের প্রধান ছিল, সেই আবিষ্কারের জন্য অনেক খুশি। সমুদ্রের তলদেশে ভিডিও দেখতে দেখতে ডক্টর জুলিয়া বলে, অবশেষে আমরা ওদেরকে খুঁজে পেয়েছি। কথাটা অনেক রহস্যময় ছিল। এই কথাটা শুনে আমরা মনে করছিলাম যে তিনি অনেক বছর ধরেই কিছু একটার জন্য অপেক্ষায় আছেন। জুলিয়া তখন আরও বলে, ওই দরজার কাছে আমাদের যে কোনো সাবমেরিন বা ক্যামেরা পাঠালে সেটা আর ফিরে আসবে না। আর তাই ডক্টর জুলিয়া এটা জানার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন যে আসলে ওখানে আছেটা কি। সেটা জানতে হলে অবশ্যই ওই জায়গার কিছু স্যাম্পেল প্রয়োজন হবে। এজন্য তিনি এবার রোবটের উপর ভরসা না করে একটা এক্সপার্ট টিম বানাতে চান। আর তাই প্ল্যান মতো জুলিয়ার সর্বপ্রথম একজন অ্যাস্ট্রোবায়োলজি প্রফেসর জিমের সাথে দেখা করতে যান। কিন্তু জিমকে দেখে বোঝাই যাচ্ছিল যে সে জুলিয়াকে দেখে একদমই খুশি নন। হয়তো সে আগে থেকেই তাকে চিনত, কারণ জিম আগেও পিকম্যান অর্গানাইজেশনের জন্য কাজ করেছে, কিন্তু এখন সে কোনো একটা কারণে তাদেরকে আর পছন্দ করে না। তাই জুলিয়ার আশায় জিম তেমন কোনো আগ্রহই পাচ্ছিল না। আর ঠিক তখনই জুলিয়া জিমকে সেই পানির নিচে পাওয়া ফুটেজগুলো দেখায়, আর এগুলো দেখে জিমের আগ্রহ বাড়তে থাকে। সে নিজেও অবাক হচ্ছিল এটা ভেবে যে সমুদ্রের এত গভীরে কোনো মানুষের বানানো জিনিস কিভাবে থাকতে পারে। জিম নিজেও একজন বিজ্ঞানী ছিল, তাই তার এ বিষয়ে অনেক জানার কৌতূহল ছিল। জুলিয়া তখন বলে এ ব্যাপারে আরও জানার জন্য সে একটা স্পেশাল টিম বানাচ্ছে, আর তারা সমুদ্রের গভীরে গিয়ে নিজেরাই জানার চেষ্টা করবে আসলে এগুলো কোথা থেকে এসেছে। জুলিয়া তখন জিমকে বলে, তুমি চাইলে আমাদের সাথে জয়েন করতে পারো। এর কয়েকদিন পর জুলিয়া এই মিশনের জন্য বেশ কয়েকজনকে সিলেক্ট করে আর তাদের নিয়ে একটা মিটিং করে। এদের মধ্যে গর্ডন নামের এই লোকটাকে সাবমেরিন চালানোর জন্য আনা হয়েছিল, আর ক্রিস্টিন হরিস ছিল একজন মেরিন বায়োলজিস্ট, জোসেফ মিরর সেফটি অ্যান্ড কমিউনিকেশন অফিসার, আর হ্যাং ছিল ওই সাবমেরিনের লিড ইঞ্জিনিয়ার। তাদের সবার জন্য একটা অত্যাধুনিক সাবমেরিনে ডিজাইন করা হয়েছিল যেটা পানির নিচে কয়েক হাজার ফিট পর্যন্ত যেতে পারত। আর এটা শুনে ক্রিস্টিন একটু ঘাবড়ে যায়, কারণ এর আগে পৃথিবীর কেউ পানির এত গভীরে কখনো যায়নি। সে জিজ্ঞাসা করে, এই মিশনে আমাদের জীবনের ঝুঁকি নেই তো? তখন ডক্টর জুলিয়া আর হ্যাং তাকে ভরসা দেয় যে কোনো সমস্যা নেই। তারা আরও বলে, আমাদের এই সাবমেরিনটা বানানো হয়েছে এই কাজের উদ্দেশ্যেই, আর এটা বর্তমান সময়ের যে কোনো সাবমেরিনের থেকে অনেক বেশি অ্যাডভান্স। তো এরপর এই প্রতিষ্ঠান মালিক, যার নাম জেট প্যাকম্যান, সে সবার সামনে এসে কিছু কথা বলে। সে সবাইকে বলে, এই মেশিনটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি আমার জীবনে কয়েক দশক শুধু কাজ করেছি আজকের দিনটা দেখার জন্য, আর সমুদ্রের গভীরে হয়তো আমরা এমন কোনো রহস্য পেতে পারি যা সম্পূর্ণ পৃথিবীর ধ্যান ধারণা পাল্টে দিতে পারে। তাই আমি আশা করব আপনারা সবাই খুবই গুরুত্বের সাথে এই মিশনে অংশগ্রহণ করবেন। মিটিং শেষ হওয়ার পর জিম, ক্রিস্টিন আর হ্যাঙ্ক সহ বাকিরা সবাই একসাথে খাওয়া দাওয়া করছিল, কারণ তারা একে অন্যের সাথে পরিচিত হচ্ছিল। তারা কথা বলার সময় ক্রিস্টিন সবাইকে বলে, সমুদ্রের গভীরে পানির প্রেসার কতটা থাকবে সেটাও খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর তখন গর্ডন বারবার বলছিল, এই পুরো মিশন অনেক রিস্ক। কিন্তু ক্রিস্টিন তাকে জিজ্ঞাসা করে, এত বিপদ থাকার পরেও তুমি এই মিশনে যেতে রাজি হলে কেন? তখন গর্ডন হেসে বলে, এমন সুযোগ জীবনে একবারই পাওয়া যায়।
তাই আর নিজেকে পেছাতে পারলাম না। কিন্তু এত কিছুর ভেতরে ক্রিস্টিন তখনও ভয় পেয়ে যাচ্ছিল। তাই সে হঠাৎ করে উঠে একা বাইরে এসে দাঁড়িয়ে থাকে। ক্রিস্টিন ঠিক আছে কি না সেটা জানার জন্য জিম যখন তার কাছে আসে, ক্রিস্টিন জিমকে তার ছেলের ছবি দেখায় আর বলে, আমার না অনেক ভয় লাগছে, যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমার ছেলেকে কে দেখবে, কারণ আমি আমার ছেলেকে বড় হতে দেখতে চাই। জিম যখন ক্রিস্টিনকে সাহস দিয়ে বলে, চিন্তা করো না, আমাদের কিছু হবে না, আমরা সবাইকে ঠিকঠাকভাবে মিশন শেষ করে বাড়ি ফিরতে পারবো। তারপর লাগাতার 2 মাস তাদের সবার ট্রেনিং চলে। তারপর সেই দিন চলে আসে যেদিন তাদের সবাইকে সত্যিকারের মিশনের জন্য রওনা দিতে হয়। তো এই মিশনের ইনভেস্টর জেট প্যাকম্যান জানায় সে ওই মিশনে তাদের সাথেই যাবে। যদিও সে অনেক বয়স্ক ছিল, কিন্তু তার আচরণ মনে হচ্ছিল হয়তো সে সমুদ্রের গভীরের ওই জায়গা সম্পর্কে অনেক কিছু জানে। কন্ট্রোল রুম থেকে ডক্টর জুলিয়া সবাইকে জিজ্ঞাসা করে, মিশন শুরু করার জন্য কি সবাই প্রস্তুত? সবাই হ্যাঁ বলার পর একটা রোবটে করে তাদের সবাইকে সমুদ্রের মাঝখানে যেখানে সাবমেরিনটা রাখা ছিল সেখানে নিয়ে আসা হয়। আর সবাই এক এক করে সাবমেরিনের ভেতরে চলে আসে। সাবমেরিনে আসার পর গর্ডন সেটা ড্রাইভ করতে শুরু করে, আর সাবমেরিন ধীরে ধীরে সমুদ্রের আরও গভীরে যেতে থাকে। আর এভাবে কয়েক ঘন্টার ভেতর তারা তাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যায়। এখান থেকে স্যাম্পেল কালেক্ট করার পর কাজ ছিল জিমের, আর তাই তাকে সবাই একাই সাবমেরিন থেকে বাইরে যেতে হবে। একটা ছোট পডে করে জিমকে বাইরে পাঠানো হয়, আর সেই পডের মাধ্যমে কিছু স্যাম্পেল নিয়ে আবারও সাবমেরিনে ফিরে আসতে হবে। হঠাৎ করে তখন উপর থেকে ক্রিস্টিন তাদেরকে ডাক দেয়। আসলে তারা যেই দরজার কাছে পৌঁছে গিয়েছিল আর সেটা ক্যামেরায় দেখে জিমের তো বিস্ময় শেষ থাকে না। সে এত বেশি অবাক হয়ে যায় যে মুখ থেকে তার কোনো কথাই বের হচ্ছিল না। এই দরজাটা দেখে তো মনে হচ্ছিল এটা মানুষের বানানো, কিন্তু পানির নিচে এত গভীরে কোনো মানুষ কিভাবে আসতে পারে? গর্ডন তো এখন অনেক সাবধানতার সাথে সাবমেরিনটাকে ওই দরজা দিয়ে ভেতরে নিয়ে যায়, কিন্তু ভেতরে ঢোকার সাথে সাথেই হঠাৎ করে সাবমেরিনটা কেঁপে ওঠে আর কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। কন্ট্রোল রুমের সাথে সম্পর্ক, সাবমেরিনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়, আর এই বিষয় নিয়ে সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। তারা বুঝতে পারছিল না এগুলো কি হচ্ছে। এদিকে সাবমেরিনের প্রোপেলার বন্ধ থাকায় সেটা আস্তে আস্তে নিচের দিকে ঢুকতে শুরু করে, আর এটা দেখে ক্রিস্টিন অনেকে ঘাবড়ে যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই গর্ডন আবারও সাবমেরিনটাকে চালু করে ফেলে। তারপরেও এটা আর আগের মতো ছিল না। পানির এত গভীরে আসার কারণে কিছু জায়গায় সাবমেরিনে পানি প্রবেশ করছিল। হঠাৎ করে পুরো সিস্টেমটা চালু হওয়ায় তারা কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করে। সেখান থেকে তাদেরকে জানানো হয় বিগত 3 ঘন্টা ধরে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা হচ্ছে, কিন্তু এটা শুনে সাবমেরিনে থাকা সবাই অবাক হয়ে যায়, কারণ তারা তো অফলাইন হয়েছে মাত্র কয়েক মিনিট হচ্ছে। কিন্তু হ্যাঙ্ক যখন অক্সিজেন লেভেল চেক করে তখন দেখতে পায় আসলেই 3 ঘন্টা পার হয়ে গেছে, কিন্তু এইটা তাদের কাছে কয়েক মিনিটের সমান ছিল। তারা বুঝতে পারে এই দরজার ওপারে অবশ্যই সময়ের সাথে কোনো টুইস্ট আছে। সবাই অবাক হলেও তারা কেউই জানতো না এটা কিভাবে সম্ভব। আর ততক্ষণে তাদের সাবমেরিনটা সেই দরজা দিয়ে ঢুকে নিচের দিকে আসার পর তাদের সামনে এমন কিছু স্ট্রাকচার চলে আসে যেগুলো দেখে তাদের মনে হচ্ছিল যেন এটা কোনো শহরের ধ্বংসাবশেষ, কিন্তু এখানে প্রাণের অস্তিত্ব থাকা প্রায় অসম্ভব। তারা এগুলো নিয়ে কথা বলতে বলতে যখন আরেকটু সামনে যায়, সেখানে তাদের চোখের সামনে এমন একটা প্রাণী দেখতে পায় যেটা দেখার পর তাদের সবার কল্পনাকেই হার মানিয়ে দেয়। প্রাণীটা ছিল বিশাল দেহী, আর প্রথমে দেখে মনে হচ্ছিল হয়তো এটা মৃত। ক্রিস্টিন ধারণা করে হয়তো এটা কোনো প্রাচীন ডাইনোসর বা কোনো বিশাল দেহী সামুদ্রিক প্রাণী ছিল। তারা যখন কন্ট্রোল রুমে জুলিয়াকে আবিষ্কারের কথা জানায়, জুলিয়া জিমকে বলে, তোমাকে বাইরে গিয়ে ওই প্রাণীটা টিস্যু স্যাম্পেল কালেক্ট করতেই হবে। জিম সমুদ্রে যাওয়ার জন্য তৈরি হতে থাকে, কিন্তু ক্রিস্টিন তার জন্য চিন্তা করছিল। জিম তাকে সাহস দিয়ে বলে, ভয় পেও না, আমার কিছুই হবে না, আমি একটু পরেই ফিরে আসব। এটা বলে জিম সাবমেরিন থেকে বের হয়ে আসে, আর বাকি সবাই সাবমেরিনের ভেতর থেকে এই দৃশ্যটা দেখছিল। জিম ধীরে ধীরে সামনে এসে যখন ওই প্রাণীর কাছে, তখন সে দেখতে পায় আসলে প্রাণীটা এত বিশাল ছিল যে তার সামনে জিমের পটটা একটা ছোট্ট ক্যাপসুলের সমান ছিল। জিম দ্রুত প্রাণীটার শরীর থেকে
টিস্যু স্যাম্পল কালেক্ট করে যখন সাবমেরিনের দিকে ফিরছে তখন ওই দেখে তাদের রাডারে কি বিশাল কিছু একটা ধরা পড়েছে। আসলে ওই প্রাণীগুলোর মধ্যে একটা প্রাণী তখনও বেঁচে ছিল আর সে জেগে যায়। প্রাণীটার বিশাল বিশাল ডানাও ছিল। গর্ডন তখন ওই জিমকে সাবমেরিনে ফিরে আসার জন্য বলে, কিন্তু সাবমেরিনের সাথে জিমের পডের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আর এদিকে তখন ওই রহস্যময় প্রাণী জোরে জোরে চিৎকার করতে শুরু করে। তার চিৎকার এতই ভয়ানক ছিল যে সমুদ্রের পানি পর্যন্ত কেঁপে কেঁপে উঠতে থাকে। সাবমেরিনের ভেতরে থাকা সবাই অনেক ভয় পেয়ে গিয়েছিল। গর্ডন চাচ্ছিল মিশনটা এখনই অফ করে দেওয়া হোক, কিন্তু ডক্টর জুলিয়া বলে যতক্ষণ জিমিরা স্যাম্পল তোমাদের কাছে না পৌঁছাবে তোমরা কেউই আসতে পারবে না। আর তখন পিকম্যানকে দেখা যায় সে যেন অদৃশ্য কিছু একটা দেখতে পাচ্ছিল। তার আচরণ পাল্টে যায় আর সে বারবার বলতে থাকে, আজকে আমরা আমাদের সৃষ্টিকর্তার সাথে দেখা করতে পারবো। তার কথা শুনে মনে হচ্ছিল এখানে কি ঘটতে পারে আর এই প্রাণীগুলো কারা, সে ব্যাপারে পিকম্যান আগে থেকেই কিছু জানতো। এমনকি ডক্টর জুলিয়াও সবার সাথে মিথ্যা বলেছিল। তাদের ধারণা যেহেতু জীবনের শুরুটা পানি থেকেই হয়েছিল, তাই হয়তো লক্ষ কোটি বছর আগে সমুদ্রের নিচে এই প্রাণীগুলো কোনো না কোনোভাবে আমাদের সৃষ্টির কারণ হতে পারে। চারিদিকে যখন সব কিছুই খারাপ যাচ্ছিল ঠিক তখন জিম তার পট নিয়ে সাবমেরিনের কাছে চলে আসে। তাকে দেখে ক্রিস্টিন দৌড়ে যায় প্রেসার ডগের কাছে। সেখান থেকেই জিমের পট ভেতরে ঢুকবে, কিন্তু তখনই সেই বিশাল প্রাণীটা সাবমেরিনকে ধরার চেষ্টা করে। এর ফলে সাবমেরিন একটা বিশাল ধাক্কা লাগে। এই ধাক্কায় ক্রিস্টিন সামনে থাকা প্রেসার ডগের মধ্যে পড়ে যায় আর দরজাটাও বন্ধ হয়ে যায়। হ্যাংকে দেখে সাথে সাথে ডগের দরজা খোলার অনেক চেষ্টা করে, কিন্তু দরজা জ্যাম হয়ে গিয়েছিল। তাই সে দ্রুত গর্ডনকে ডেকে নিয়ে আসে। তারা দুইজন মিলে ডগের দরজা খুলে ক্রিস্টিনকে বের করে, কিন্তু ক্রিস্টিন নড়াচড়া করছিল না। হ্যাংক আর গর্ডন অনেক চেষ্টা করে ক্রিস্টিনকে সিপিআর দিয়ে জ্ঞান ফেরানোর, কিন্তু কিছুতেই যেন কাজই হচ্ছিল না। জিম তখন পর নিয়ে সাবমেরিনে চলে আসে, কিন্তু সে ভেতরে এসে ক্রিস্টিনের এমন অবস্থা দেখে পাগলের মতো তাকে সিপিআর দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করে। আর বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর হঠাৎই ক্রিস্টিনের জ্ঞান ফিরে আসে। ক্রিস্টিনকে জীবিত দেখে জিম অনেক খুশি হয়, কিন্তু বাকিরা তখনও ভয়ে ছিল, কারণ ওই বিশাল মানুষের মতো আঘাতের পর সাবমেরিনের ভেতরে বিভিন্ন জায়গা দিয়ে পানি ঢুকছিল। তখন হ্যাংক গর্ডনকে বলে সে যেন দ্রুত সাবমেরিনের ওজন কমিয়ে দেয়, তা না হলে এটা ডুবে যাবে। হ্যাংকের কথা মতো গর্ডনও ছুটে যায় ওজন কমাতে। গর্ডন সাবমেরিনের যে অংশে পানি ঢুকছিল সেই জায়গাটা সম্পূর্ণ সাবমেরিন থেকে আলাদা সিল করে দেয়, কিন্তু গর্ডন যখন সাবমেরিনের কন্ট্রোল রুম থেকে সেই ড্যামেজ হওয়ার জায়গাটা সিল করার জন্য দরজা বন্ধ করে দেয়, হ্যাংক তখনও সেই দরজার ভিতরেই ছিল আর তাই সে ভেতরে আটকা পড়ে যায়। পিকম্যান সেখানেই ছিল, এমনকি সে হ্যাংককে দরজার বাইরে আটকে যেতে দেখেছিল, যেখানে কিছুক্ষণের মধ্যেই পানিতে ভরে যাবে, কিন্তু তারপরেও সে তাকে সাহায্য করে না আর হ্যাংকে মারা যায়। এর কিছুক্ষণের মধ্যেই হালকা হয়ে যাওয়ার কারণে সাবমেরিন ধীরে ধীরে উপরে উঠছিল আর সেই প্রাচীন দরজা থেকে বাইরে বের হয়ে আসা হ্যাংকে হারিয়ে সবাই সাবমেরিনের ভেতর এতক্ষণ তাদের সাথে যা যা হয়েছিল সেগুলো নিয়ে আলোচনা করছিল। কিন্তু তখন ওই প্রেসার ডগ নড়ে ওঠে। আসলে জিম মনস্টারদের থেকে যে স্যাম্পল টিস্যু এনেছিল দেখে মনে হচ্ছিল সেগুলো এখনও জীবিত। পিকম্যান তখন সেখানে এসে টিস্যুর স্যাম্পেলগুলো নিয়ে ল্যাবের দিকে চলে যায়। এর কিছুক্ষণ পর যখন তারা পিকম্যানের ল্যাবে আসে তখন তারা কাজের বক্সের মধ্যে তাকালে দেখতে পায় সেই টিস্যু স্যাম্পেলের ভেতরে থেকে অদ্ভুতভাবে অক্টোপাসের মতো হাত পা বেরোচ্ছে। তার মানে এই স্যাম্পেলটুকু পুরোপুরিভাবে জীবিত এবং সেটা থেকে অন্য জীবের জন্ম হচ্ছে। জিম আর ক্রিস্টিন এটা দেখে ভয় পেয়ে যায়, তাই ক্রিস্টিন ঠিক করে সেই স্যাম্পেলটাকে ফ্রিজ করে দেবে। তাই জিম বাকিদের নিয়ে ল্যাব থেকে বের হয়ে যায় আর ক্রিস্টিন তখন স্যাম্পেলের বাক্সটাকে ফ্রিজ করে দেয়। অন্যদিকে তখন জয় লুকিয়ে একটা ডিভাইস দিয়ে জুলিয়ার সাথে কথা বলে, আর জুলি আসলে জয়কে ওখানে পাঠিয়েছিল। তার কাজ হয়ে যাওয়ার পর জুলিয়া তাকে বলে যে করেই হোক, কেউ বাঁচুক আর না বাঁচুক, তুমি স্যাম্পেল নিয়ে পানির উপরে যেভাবেই হোক ফিরে আসো। পিকম্যান আবার দূর থেকে কথাগুলো শুনে ফেলে, তাই সে দ্রুত আবারও তার ল্যাবে ফিরে যায়। সেখানে এসে সে দেখতে পায় স্যাম্পেলগুলো আগের থেকে বেশ পরিবর্তন হয়ে গিয়েছিল। পিকম্যানের ল্যাবে এসে তার শরীর থেকে সব কাপড় খুলে ফেলে আর ওই স্যাম্পেলের চারিদিকে থাকা স্লাইভা নিজের শরীরে লাগাতে থাকে। তাকে দেখে মনে হচ্ছিল কোনো একটা কিছু যেন তাকে কন্ট্রোল করছে। অন্যদিকে ক্রিস্টিন আর জিম যখন তাদের বাংকারে কাপড় চেঞ্জ করেছিল তখন জিম বলে, আমি ওই দরজার অন্য পাশে ছিলাম, সেখানে গর্ডনের মধ্যেই হঠাৎ করে আমি আমার
বাবার কথা শুনতে পাচ্ছিলাম। কিন্তু ক্রিস্টিন তখন তাকে সাহস দিয়ে বলে, ভয়ের কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। আর তখন হঠাৎ করেই বাইরে থেকে একটা চিৎকার শুনে জিম আর ক্রিস্টিন দৌড়ে সেখানে আসলে দেখতে পায় পিকম্যান অদ্ভুত আচরণ করছে, আর সে হঠাৎ করে সামুদ্রিক মনস্টারের মতো চিৎকার করতে শুরু করে। কিছুক্ষণ পরেই সে আবার লাফ দিয়ে প্রেসার ডগের মধ্যে ঢুকে পড়ে। জিম আর ক্রিস্টিন ডগের দরজা খোলার চেষ্টা করে যাতে তারা পিকম্যানকে বাঁচাতে পারে, কিন্তু তখনই সেখানে জয় চলে আসে আর সে জিমের উপর বন্দুক তাক করে ধরে তাদেরকে ডগের দরজা খুলতে নিষেধ করে। সে আরও বলে পিকম্যান এসব কিছু আগে থেকেই জানতো, সে বছরের পর বছর এগুলো নিয়ে রিসার্চ করেছে। কিন্তু তখন ক্রিস্টিন জয়কে বলে এই প্রাণীটা আমাদের সবার ব্রেন নিয়ে খেলছে, তাই সে যেন এমন উল্টাপাল্টা আচরণ না করে। জয় তখন তাদেরকে বলে জুলিয়ার সাথে তার ডিল হয়েছে, যদি সে স্যাম্পেলটাকে পানির উপরে নিয়ে যেতে পারে তাহলে জুলিয়া তাকে অনেক টাকা পয়সা দেবে। কিন্তু ক্রিস্টিন তাকে বলে স্যাম্পেলটা আর আগের মতো নেই, আর তাই তোমার বিশ্বাস না হলে তুমি নিজে গিয়ে ল্যাবে চেক করে আসো। স্যাম্পেলের এক টুকরো কেটে নিয়ে ক্রিস্টিন যখন গর্ডনের কাছে আসে তখন তারা দেখে গর্ডনের আচরণ একদমই পাল্টে গেছে। হঠাৎ করে সে জিমের বাবার গলায় তার সাথে কথা বলতে শুরু করে, এমনকি সে তাদের চিন্তা ভাবনাগুলো পর্যন্ত পড়তে পারছিল। তার মানে এই প্রাণীটা মানুষের মনের ভিতরে কি চলছে সেটাও জানতো। তখন হঠাৎ করে গর্ডন জিমের উপর হামলা করে দেয়, এতে জিম নিচে পড়ে জ্ঞান হারায়। আর তখন জয় এসে সেখানে দেখে গর্ডন এক কুড়াল নিয়ে পুরো সাবমেরিনের কন্ট্রোল রুমটাকে ধ্বংস করে দিচ্ছিল। আর এভাবে চলতে থাকলে সাবমেরিন আবারও বন্ধ হয়ে পানির নিচে ডুবে যাবে। তাই জো বাধ্য হয়ে গর্ডনের উপর গুলি করে তাকে মেরে ফেলে। ক্রিস্টিন জোকে থামানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু জো ক্রিস্টিনকে বলে সব শেষ হয়ে গেছে, এই সাবমেরিনটা এখন ডুবে যাবে আর আমাদের কাছে মাত্র কয়েক এসকেপ পড আছে, তাই আমি এখান থেকে বের হয়ে যাব। জো যখন অন্যমনস্ক হয় তখন ক্রিস্টিন গর্ডনের সেই কুড়ালটা তুলে নিয়ে জোয়ের উপর আক্রমণ করে বসে আর জোকে আহত করে। ক্রিস্টিন যখন নিচে আসে তখন জিমের জ্ঞানে ফিরেছে। জিম ক্রিস্টিনকে বলে দ্রুত এসকেপ পরে বসে এখান থেকে চলে যেতে, কিন্তু ক্রিস্টিন জিমকে ছাড়া এখান থেকে যেতে চায় না, তাই সে জিমকেও তার সাথে যাওয়ার কথা বলে। জিম তখন বলে আমরা এখান থেকে পালিয়ে গেলেও এই ভয়ঙ্কর প্রাণীর অংশ নিয়ে কিছুতেই পানির উপরে যাওয়া ঠিক হবে না, তাই আমাদেরকে অবশ্যই এখান থেকে বের হওয়ার আগে সমস্ত স্যাম্পেল নষ্ট করে যেতে হবে। এটা বলে জিম দ্রুত ল্যাবে চলে আসে আর সেখান থেকে স্যাম্পেলে আগুন ধরিয়ে দেয়। জিম দ্রুত দৌড়ে ক্রিস্টিনের কাছে এসে বলে তুমি এখান থেকে দ্রুত চলে যাও, সাবমেরিন থেকে পথটা বাইরে বের হওয়ার জন্য কাউকে ভেতর থেকে প্রেসারকে দরজা খুলতেই হবে, তা না হলে পট সাবমেরিন থেকে বের হতে পারবে না। জিম যখন এসব বলছিল তখন ওই জো সেখানে চলে আসে আর সে কুড়াল দিয়ে জিমের উপর আক্রমণ করে। জিম কোনো মতে তার আক্রমণ থেকে নিজেকে বাঁচিয়ে নেয়, আর যখন এক পর্যায়ে জয় তাকে মেরেই ফেলতে যাচ্ছিল তখন জিম বাধ্য হয়ে জোকে গুলি করে মেরে ফেলে। কিন্তু গুলি করার পরও দেখা যায় জয়ের শরীর থেকে সেই অদ্ভুত ধরনের প্রাণীর পাগুলো বের হচ্ছে। জিম তখন আবারও ডগকে ফিরে আসে আর সেখানে প্রথম ডগটাকে সিল করে সে ডগের বাইরে যাওয়ার রাস্তা খুলে দেয়। ক্রিস্টিনের পটসহ সে সাবমেরিন থেকে বাইরে চলে যায়, কিন্তু বেচারা জিম এই ডুবতে থাকা সাবমেরিনে মৃত্যুর অপেক্ষায় বসে আছিল। দুদিন পর দেখা যায় ক্রিস্টিনের জ্ঞান ফিরল, সে নিজেকে একটা হাসপাতালে দেখতে পায়। জ্ঞান ফেরার সাথে সাথে সে জিমের কথা জিজ্ঞাসা করে, কিন্তু ডাক্তার তাকে জানায় তাদের সাবমেরিনের সাথে উপর থেকে কোনোভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। কিন্তু ভাগ্য ভালো থাকায় ক্রিস্টিন বেঁচে গিয়েছিল। জুলিয়া যখন সেখানে তাকে দেখতে আসে সে জুলিয়ার উপর চিৎকার করে বলতে থাকে তুমি এই সব কিছুই জানতে আর জেনে শুনে আমাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলে। কিন্তু জুলিয়া তখন বলে তোমরা সবাই এই মিশনের রিস্ক সম্পর্কে জানতে আর তারপরেও নিজেদের প্রয়োজনে নিচে যেতে রাজি হয়েছিলে, তাই এখন আমাকে দোষ দিয়ে লাভ নেই। আর এরপর হঠাৎ করেই আমরা দেখতে পাই ক্রিস্টিনের পেটে প্রচণ্ড ব্যথা হতে শুরু করে আর কিছুক্ষণের মধ্যেই তার পেট থেকে সেই অদ্ভুত ধরনের ক্রিয়েচার বের হয়ে আসে। আসলে ক্রিস্টিন ল্যাবের দরজা বন্ধ করার সময় তার হাতে এই প্রাণীর স্লাইভা লেগে গিয়েছিল আর তখনই এটা ধীরে ধীরে তার শরীরের ভেতর বেড়ে উঠতে শুরু করেছিল। আর এমনই একটা রহস্যের মধ্যে দিয়ে গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো আজকের গল্পটা কেমন লাগলো বন্ধু তোমাদের, আর এমন শীতের মধ্যে সেই পানির নিচের গল্প বা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। কিন্তু আল্লাহ হাফেজ।